অনেকেই ভাবে যে আমি তো মদ খাই না, আমি সিগারেট খাই না, আমার হার্ট অ্যাটাক হবে না। 95% women are going out. কাজে স্ট্রেস তারা নিচ্ছে বাইরে, বাড়িতে তারা স্ট্রেস নিচ্ছে। সো স্ট্রেস লেভেল ইজ ইকুয়াল অর মোর দ্যান তুই বাঙালি, তোর জন্য শ্রেষ্ঠ খাবার হচ্ছে তোর জাতের যেটা খাবার। তুই বাঙালি, তোর জন্য শ্রেষ্ঠ খাবার ভাত আর মাছ। অনেকে ধারণা যে সুগার ফ্রি ইজ ভেরি হেলদি। ইট ইজ নট। ওয়ার্কআউট করতে করতে কি আর দের ইন্ডিকেশনস যে আপনার হার্ট নিতে পারছে না আপনি যেটা করছেন? আমরা পেশেন্টকে বলি যে আপনার কি মনে হয়েছিল একটা হাতি বসে আছে আপনার বুকের ওপর? অনেক সময় একটা আনকমফোর্টেবল সেন্সেশন হয় যে আপনি একটা ক্রিকেট বল গিলছেন। হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এক্সারসাইজের মধ্যে ইউ হ্যাভ টু রিচ অ্যান্ড গিয়ে আপনাকে ওখানে মানে ইউ হ্যাভ টু গেট ইউর সেলফ ট্রিটেড। বরং বেশি মোটা হওয়ার থেকে আই উড প্রিফার যে আমার বাচ্চা যদি রোগা থাকে। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি অনেককে বলতে শুনেছি যে কোভিডের ভ্যাকসিন নেওয়ার পর আমার হার্টের কন্ডিশন খারাপ হয়ে গেছে। আপনি বাইপাস সার্জারি করেন, হোয়াট এক্স্যাক্টলি আর ইউ বাইপাসিং? সো উই বাইপাস দ্য ব্লক অ্যান্ড মেক শিওর যে যেখানে ভালো রক্ত ফ্লো করছে সেটাকে নিয়ে গিয়ে যেখানে রক্তটা পৌঁছতে পারছে না সেখানে গিয়ে রক্তটাকে আমরা আর আমরা অপারেশনের পরে আমি স্পেসিফিক্যালি পেশেন্টদের এটা বলি যে আমরা একটা ব্রিজ বানিয়ে দিয়েছি। ব্রিজের একটা মেইনটেনেন্স নাই। ভালো মেইনটেনেন্স আওরা ব্রিজ আর ভেঙে পড়লে মাঝেরা ব্রিজ। When you hear hoofs, think horses, not zebras. হার্ট ডিজিজ, হৃদরোগ, আমরা অনেকেই মনে করি যে এটা বয়স বেশি হলে হবে, বা যারা প্রচণ্ড মোটা শুধু তাদের হবে, যাদের ভীষণ অনিয়মিত জীবন তাদের হবে, কিন্তু সেটা হয়তো বাস্তবে ঠিক নয়। আমাদের বর্তমান যা জীবনযাপন, তার ফলে যে স্ট্রেস, যে দুশ্চিন্তা, অন্য নানান রকম যা সাইড এফেক্টস বাই প্রোডাক্টস তার আছে, সেগুলোর ফলে আমরা কিন্তু ধীরে ধীরে দেখছি মানুষের মধ্যে হার্ট ডিজিজ বাড়ছে, আরও কম বয়সে হার্ট অ্যাটাকস হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন ভীষণ ভীষণ বিশেষ অতিথি। নমস্কার, আমি দীপ, আর বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথাতে আপনাকে স্বাগত। আর স্বাগত জানাই ডক্টর ইন্দ্রাণী গুহকে, কার্ডিয়াক সার্জন, যিনি আজ এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন। নমস্কার। আচ্ছা, একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা অনেকের মাথায় আছে। অনেকেই ভাবে যে আমি তো মদ খাই না, আমি সিগারেট খাই না, আমার হার্ট অ্যাটাক হবে না। এটা কতটা সত্যি? এটা একেবারেই সত্যি নয়। মানে ঠিক আছে, আপনি যে জিনিসগুলো বললেন, সিগারেট খাওয়া বা অ্যালকোহল, এগুলো ডেফিনেটলি হার্টের উপরে একটা এফেক্ট আছে ডেফিনেটলি। সেটার জন্য আমাদের হার্টের অসুখ পরবর্তীকালে হতেও পারে, কিন্তু দিজ আর নট দ্য ওনলি ফ্যাক্টরস। এর সঙ্গে সঙ্গে আরো অনেক জিনিস আছে যার জন্য আমাদের হার্টের অসুখটা হতে পারে। যেমন আমাদের কিছু কিছু রোগ আছে, যেমন ইফ কারোর হাইপার টেনশন যদি থাকে, অনেক দিন ধরে রক্তচাপ বেশি আছে, তার জন্য হার্টের অসুখ হতে পারে। হার্ট অ্যাটাক মানে করোনারি আর্টারি ডিজিজ হয়ে হার্ট অ্যাটাক হতে পারে। তারপর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে আমরা বলি এই অসুখটাকে আমরা বলি ইটস এ সাইলেন্ট কিলার। মানে এটা ভেতরে ভেতরে আপনাকে অনেকটা ক্ষতি করে দেবে, কিন্তু আপনি বাইরে যেহেতু সিমটোম্যাটিক্যালি কিছু বুঝতে পারছেন না, সেই জন্য হয়তো ভাববেন আমি তো ঠিকই আছি, আমার ভেতরে তো কোনো অসুবিধা নেই। সো এই জিনিসগুলো থাকলে পারে আপনার একটা হার্টের সমস্যা হতে পারে। তাছাড়া হচ্ছে আনরেগুলেটেড লাইফস্টাইল, তারপরে হচ্ছে আমাদের খাবার দাবার কিরকম হচ্ছে তার উপরে ডিপেন্ড করছে। সো অনেকগুলো ফ্যাক্টর। জাস্ট সিগারেট অ্যান্ড অ্যালকোহলকে যদি আমরা হার্টের জন্য দোষ দিই তাহলে এটা ঠিক হবে না। প্লাস আমাদের জেনেটিক ফ্যাক্টরসও থাকে, অনেকের বাবার আছে, মার আছে, তার থেকে আমাদের এই অসুখটা হচ্ছে। সো সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের দেখতে হবে এই জিনিস। আর একটা জিনিস বোধহয় অনেকে কনসিডার করতে ভুলে যান, যে ঘুম যদি নিয়মিতভাবে ঠিক মতো না হয়, সেটা তো স্ট্রেসের মধ্যে, স্ট্রেস যদি হয় আমাদের ঘুমটাও কম হয়। প্লাস আমাদের এখন এমন লাইফস্টাইল হয়ে গেছে, সেটা আমরা রাতে, আমরা যখন ছোট ছিলাম আমরা তখন কি করতাম, আমরা মোটামুটি 8টা-9টার মধ্যে খেয়ে নিতাম। এত সোশ্যাল মিডিয়াও ছিল না, এত কিছু ছিল না। সো আমরা 8টা-9টার মধ্যে খেয়ে নিতাম, দিয়ে আমরা ঘুমিয়ে পড়তাম অ্যান্ড ইউজ টু ওয়েক আপ ভেরি আর্লি। আমরা ভোরবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম। কিন্তু এখন পুরো জিনিসটা, আর আমাদের বডিটাও ওরম ভাবেই তৈরি, আমাদের যে সার্কাডিয়ান রিদম আছে তাতে আমাদের রাত্রিবেলাটা ঘুমের জন্যই রাখা উচিত। কিন্তু এখন আমাদের লাইফস্টাইল এমন হয়েছে, অনেক রকম সেক্টরে আমরা দেখি, কাজের চাপ বলুন বা যাই বলুন, তার জন্য যেটা হচ্ছে যে রাতের ঘুমটা কিন্তু
নন এসেনশিয়াল টাইপের হয়ে গেছে। মানে এখন যাতেই জিজ্ঞেস করা হয় রাতে কটার সময় ঘুমোতে গেছো, সেটা মোটামুটি ওই 1টা 1:30 2টো, এটা হচ্ছে নর্মাল টাইম টু গো টু স্লিপ। আর তারপরে যে সে দেরি অবধি ঘুমোচ্ছে তাও কিন্তু না, আবার সকালবেলা উঠে আবার কাজের জন্য তাকে ছুটতে হচ্ছে। সুতরাং দ্য টাইম দ্যাট ইউ রিকোয়ার্ড, যে আমাদের রেস্টিং টাইম যেটাতে বডি আমাদের আবার রিজেনারেট করবে, রিনিউড হবে, সেটা উই আর নট গিভিং দ্য বডি। সো সেই জন্য বডিও আমাদের সঙ্গে, মানে কি বলবো, আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করছে না বা আমাদের হেল্প করছে না। সো আমাদের বডিও রিবেল করছে, দ্যাট ইজ দ্য ওয়ার্ড। আচ্ছা, হার্ট হেলথের জন্য ইয়োর ডায়েট ইজ এসেনশিয়াল, কিন্তু আমি যেটা অনেককে করতে দেখেছি সেটা হচ্ছে সে লাঞ্চে শুধু সবজি সেদ্ধ খায়। মানে সেটা প্লেটটা দেখলেই আমার মনে হয় থাক, আমি আজ আর খাবোই না, মানে আমার নিজেরই খাবার ইচ্ছে চলে যায়। এরকম অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস করতে দেখেছি, মানে এমন একটা ডায়েটে উইচ ইজ এ ড্রামাটিক ডিপার্চার ফ্রম হোয়াট ইউ নর্মালি ইট। যেখানে ধরুন একজন বডি বিল্ডারের কথা যদি আমি বলি, মনোহর রাইচ ইন্টারভিউতে বলেই দিয়েছিলেন বডি বিল্ডারদের জন্য যারা অত এক্সারসাইজ করছে, যে উনি তো সবাইকে তুই তুই করে বলতেন, যে আমি তোকে কখনোই এমন কিছু খেতে বলবো না যেটা বাজারে কিনতে পাওয়া যায় না বা যেটার দাম ভীষণ বেশি। তুই বাঙালি, তোর জন্য শ্রেষ্ঠ খাবার হচ্ছে তোর জাতের যেটা খাবার। তুই বাঙালি, তোর জন্য শ্রেষ্ঠ খাবার ভাত আর মাছ। কিন্তু এবার আপনাকে যদি জিজ্ঞেস করা হয় অ্যাজ এ কার্ডিয়াক সার্জন, টু কিপ ইউর হার্ট হেলদি, হোয়াট আর দ্য হ্যাবিটস ইউ শুড ট্রাই অ্যান্ড ইনকালকেট, আপনি কি বলবেন? ফার্স্টে আপনি যখন ডায়েটের কথা বললেন, তাহলে ডায়েট দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এটা আপনি যে বললেন, মানে ইট ইজ অ্যাবসলিউটলি ট্রু। আমার ধরুন যে পেশেন্টদের সার্জারি করা হয়, সার্জারি করার পরে, এটা একটু মানে অন আ লাইট নোট বলছি, সেটা হচ্ছে যে সার্জারি করার পরে আমি বলে দিই কি কি খেতে হবে, কি কি খেতে হবে না। ইটস ভেরি সিম্পল, এমন কিছু রেস্ট্রিকশনস কিন্তু থাকেন। আমরা যেটা বলি সোজা পাতায়, আমাদের বাঙালি যেটা বলছে মাছে ভাতে বাঙালি, সেই টাইপের। তো আমি যেটা বলি, আমাদের স্ট্যান্ডার্ড থাকে বড় মাছের মাথা, মাছের ছাল, মাছের তেল, যেগুলোতে ফ্যাট খুব বেশি আছে, ঘি, মাখন, বাটার, আর ময়দার কোনো জিনিস না খেতে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে সুগার জাতীয় কোনো জিনিস তো খাবেই না, সুগার ফ্রি খাবে না। দ্যাট ইজ, অনেকের ধারণা আছে সুগার ফ্রি ইজ ভেরি হেলদি, ইট ইজ নট। ডোন্ট হ্যাভ সুগার ফ্রি। অ্যান্ড আরেকটা হচ্ছে যে মিষ্টি অবভিয়াসলি খাবেন। তো এটা শুনে অনেকে খুব দুঃখ পায়, কিন্তু কিছু তো করার নেই, ইফ ইউ আর ডায়াবেটিক ইউ কান্ট হ্যাভ। তো এটা হচ্ছে ডায়েট। কিন্তু কি হয়, লোকের একটা ধারণা থাকে যে হার্টের অসুখ মানেই আমি অনেক কিছু খেতে দেবো না। সো দু রকমের জিনিস দেখা যায়। পেশেন্ট যখন সার্জারির করে ফলো আপে আসে, তখন তারা বলে আয়দার বাড়ির লোক কিছুই খেতে দিচ্ছে না, নাথিং, মানে আমি যা বলছি তার উপরে অনেক কিছু বলে যা সেদ্ধ খেতে দিচ্ছে। এছাড়া সার্জারি পরে গেছে, এমনি তার খাওয়ার ইচ্ছেটা থাকে না, অ্যানোরেক্সিয়া থাকে, মানে খেতে ইচ্ছে করে না, তার উপর বাড়ির লোক খালি সেদ্ধ জিনিস খেতে দিচ্ছে। আর তাতে কি হচ্ছে, সে যতটা উইক হয়ে আসছে তার বাড়ির লোকও ততটা উইক হয়ে আসছে। কেন? তারা পেশেন্টের জন্য তারাও খাওয়া ছেড়ে দিয়েছে। সো দুজন মিলে খুব উইক একটা নিয়ে আসছে। আর তা নয় তো আসছে, পেশেন্ট খুব রেগে আসছে। কেন না, তার সামনে তারা বসে খাচ্ছে কিন্তু তাকে খেতে দিচ্ছে। সো এই এতে তো শাখের করাতের মতো হয়ে গেল, মানে এটা ব্যালেন্স করা যায় কিভাবে? দরকার নেই। পেশেন্টের জন্য আমরা বাড়িতে যা খাই সেই নর্মাল খাবার খেতে হবে। অনেকের একটা থাকে যে আমরা কি তেল খাও, তেলের কিন্তু কিছু নেই। অ্যাপার্ট ফ্রম কোকোনাট অয়েল, আপনি সব রকমের তেল খেতে পারেন। সর্ষের তেল খেতে পারেন, অলিভ অয়েল খেতে পারেন, নর্মাল সানফ্লাওয়ার অয়েল খেতে পারেন, কিন্তু সেটার পরিমাণটা অবশ্যই কম। আমরা ওই তেলে ভাসা খাবার এখন কেউই খাই না, সেটা ইজ নট নেসেসারি, নট রিকোয়ার্ড। কিন্তু তাই বলে একদম তেলই দিলাম না, দিয়ে আমি তাকে খেতেই দিলাম না, সেটার কোনো দরকার নেই। মানে দ্যাট ইজ নট রিকোয়ার্ড। হ্যাঁ, তেল ছাড়া অনেক টেস্টি খাবার এখন আপনি যদি ইউটিউব খোলেন তাহলে ইউ উইল গেট। তেল ছাড়াও কিন্তু মাংস ঝোলও খুব ভালো করা যায়, মানে দ্যাট ইজ। হ্যাঁ, আর বিসাইডস মানে গ্রিল চিকেন ইত্যাদিও তো করা যায়, মানে সেগুলো তো এয়ার ফ্রায়ারে। গ্রিল চিকেন খেতে না চায়, যদি মাংস ঝোলও খেতে চায়, সেটাও অয়েল ফ্রি করা যায়। ইট ইজ ভেরি মাচ পসিবল, কিন্তু সবার পক্ষে তো সেটা সম্ভব হয় না। সুতরাং সেটা দেব না বলে আমি তাকে খেতেই দেবো না, দ্যাট ইজ নট অ্যান অপশন। নর্মাল আমরা যেটা শাক সবজি। আর আরেকটা জিনিস লোকে খুব বলে যে অপারেশনের পরে সেটা হচ্ছে হরলিক্স দেবো, কমপ্ল্যান দেবো, মানে এগুলো কিন্তু ইজ নট নেসেসারি। বারিং নর্মাল হেলদি খাবার যেটা, সেটা খেলে পারে ইউল বি হেলদি। ওগুলো মানে খাওয়ার কোনো প্রয়োজন। আচ্ছা, একটা স্পেসিফিক খাবার নিয়ে আপনাকে প্রশ্ন করি, কারণ আমার একজন রিলেটিভ ছিলেন যিনি খুব কালী ভক্ত ছিলেন, আর লোকে মায়ের কাছে অনেক কিছু চায়। উনি, এবং মানে এটা আমি ইয়ার্কি করে বা বানিয়েও বলছি না, উনি অ্যাকচুয়ালি বলতেন, মা
শেষ দিন অবধি যেন মাংস ভাত খেয়ে থাকতে পারি। হ্যাঁ, এবার ধরুন এরকম একজন পেশেন্ট যার এতটা রেস্ট্রিক্টেড ডায়েট, সে যদি মাসে একবারও মাটন খায়, ইজ দ্যাট ভেরি ব্যাড? I allow সে আপনার ফার্স্ট 2 months I don't allow, আফটার সার্জারি I don't allow। তারপরে এমনিতে চিকেন কিন্তু অ্যালাউড, মানে চিকেন মানে দেশি মুরগি বলি, কারণ ব্রয়লার চিকেন ইজ অ্যাজ ব্যাড অ্যাজ মাটন বেসিক্যালি। তো ব্রয়লার চিকেন না, দেশি মুরগি যদি খেতে চায় তাকে আমি অ্যালাউ করি, সেটা এমনিই খান, সপ্তাহে 1 দিন খান, সপ্তাহে 2 দিন খান, দ্যাট ইজ নট আ প্রবলেম। কিন্তু যদি মাটন খেতে হয়, মানে এটা আমি বলি মোটামুটি সে এভরি 2 months হ্যাভ 1 to 2 piece, মানে এনিথিং ইন মডারেশন ইজ ওকে। ইজ ওকে। মানে অত চাপাচাপি করলে কি হয়, মানে আলটিমেটলি কিছুই মেনটেন হয় না। যেমন আমি বলি মানডে টু স্যাটারডে আপনার একটা রুটিন থাকলো, সানডে লেট ইট বি আ চিট ডে। সেদিকে যেমন দেখুন লুচি খেতেও কিন্তু আমরা বারণ করি না, কিন্তু লুচিটা হবে ময়দা লুচি নয়, আটার লুচি হতে হবে। আটার লুচি আপনি খান, রোববার দিন পাহাড়িরা খেতে ভালোবাসে লুচি আলুর তরকারি, সেটা খান, অসুবিধা নেই, আপনার হাট অত খারাপ থাকবে। আচ্ছা, হার্ট হেলথ নিয়ে যদি একটা ভুল ধারণার কথা আমি আপনাকে জিজ্ঞেস করি, সব থেকে কমন মিসকনসেপশন আপনি কি দেখেছেন আপনার পেশেন্টসের মধ্যে? এইটা ইজ সামথিং উইচ ইজ ভেরি সিরিয়াস অ্যান্ড আই এম হ্যাপি আপনি আমাকে এই কোয়েশ্চেনটা করেছেন বলে। দেখুন আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, আপনি যদি দেখেন অ্যাডভার্টাইজমেন্টস, ফর এক্সাম্পল ধরুন একটা তেলের অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, ঠিক আছে, তাতে কি দেখাচ্ছে যে একজন ওয়াইফ শি ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য হাজব্যান্ড, সেই জন্য সে ভাবছে কোন তেলটা ইউজ করা যাবে, ঠিক আছে। একজন মেয়ে দেখছে তার বাবা চলতে গিয়ে একটু হাঁপিয়ে যাচ্ছে, বয়স হচ্ছে, তাহলে কোন তেলটা ইউজ করতে যাবে, ঠিক আছে। এটা দেখে লোকের মনে ইন জেনারেল আইডিয়াটা হচ্ছে যে হার্টের ডিজিজ বা স্পেসিফিক্যালি হার্ট অ্যাটাক টাইপের জিনিস ছেলেদেরই হয়, মেয়েদের হয় না, বা মেয়েরা মোর প্রোটেক্টেড। কিন্তু সেটা ভাবার তো কোনো কারণ নেই। সেটা ভাবে, দ্যাট ইজ দ্য জেনারেল বিলিফ, দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ সিন। ওকে। কিন্তু আজকালকার দিনের এই সময় দাঁড়িয়ে যদি আপনি দেখেন, সেটা হচ্ছে মেয়েদের আর ছেলেদের লাইফস্টাইল ইজ মোরলেস সেম। আর আরেকটা ওয়ারিসাম জিনিস যেটা খুব আছে, সেটা হচ্ছে আজকালকার দিনে ছেলেদের মধ্যে স্মোকিং হ্যাবিটস আর কামিং ডাউন, আর মেয়েদের মধ্যে স্মোকিং হ্যাবিটস আর গোয়িং আপ। Right. আপনি কলেজেও যদি দেখেন, আপনি যদি কাজের ক্ষেত্রেও দেখেন, সেখানে দেখবেন আজকাল মেয়েরা বেশি স্মোক করছে, whether it's a fad, whether status symbol, whatever, যাই হোক ওরা এইটা করছে। তাতে কি হচ্ছে, প্রথমত মেয়েরা আজকাল সবাই মানে 95% মেয়েরা আর গোয়িং আউট, কাজে স্ট্রেস তারা নিচ্ছে বাইরে, বাড়িতে তারা স্ট্রেস নিচ্ছে, সো স্ট্রেস লেভেল ইজ ইকুয়াল আর মোর দ্যান মোর আজকালকার দিনে দাঁড়িয়ে, ঠিক আছে। তাদের লাইফস্টাইলও ওরকমই, রাত্রিবেলা জাগা অ্যান্ড এভরিথিং ওটা চলছে, প্লাস খাওয়া দাওয়া তো আমরা তো আজকাল বাড়িতে খেতে ভুলেই গেছি প্রায়, মানে কিছু হলে পারেই বাইরে থেকে ফাস্ট ফুড এই সে। Order, phone. প্রচুর প্রচুর ইয়াং কাপলস আছে আমি জানি যাদের বাড়িতে কিচেনটাও নেই, তারা সবকিছুই বাইরে থেকে পুরোটাই বাইরে। খাচ্ছে, উইচ ইজ সো ব্যাড, মানে দুজনের জন্য ইট ইজ সো ব্যাড। তো সেইটা আছে, প্লাস স্মোকিং, প্লাস তার সঙ্গে যদি আপনি ডায়াবেটিস ধরেন, হাইপারটেনশন ধরেন, সেগুলো ধরলে পারে। তো উইমেন আর ইকুয়ালি সাসেপ্টেবল। কিন্তু মহিলাদের ক্ষেত্রে আরেকটা জিনিস যেটা হয়, সেটা হচ্ছে যে তারা একটু চেপে রাখে। মানে ধরুন আমাদের আগে জেনারেশন হলে পারে তারা কি ভাবে যে না বলবো না, এটা তো ঠিক আছে, এটা তো। আর আমাদের বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি আছে গ্যাসের প্রবলেম, সবাই ও বাবা রে। পুরোটাই হচ্ছে গ্যাস, আমার গ্যাস এখানে উঠে গেছে, আমার গ্যাস ওখানে না না, বাঙালির সব থেকে বড় দুটো প্রবলেম হচ্ছে, এক হচ্ছে গ্যাস আর অন্যটা হচ্ছে সুগার। সুগার, অ্যাবসলিউটলি, এটা তো আছেই। আর এই গ্যাসের প্রবলেম ভাবতে ভাবতে কত লোকের যে হার্ট অ্যাটাকের দিকে চলে যায়, সেটা মানে ইটস ভেরি স্ক্যারি, এটা করা উচিত না। আমার এক ডাক্তার বন্ধু বলেছিল, তার কাছে একজন পেশেন্ট এসে নাকি বলেছে যে তার গ্যাসটা মাথায় উঠে গেছে, তাই জন্য তার সমস্যা হচ্ছে। এটাই বলছি। এটা কি শরীরের ভেতরে এলপিজি প্রোডাকশন ফ্যাসিলিটি আছে নাকি? এটা কি হচ্ছে? আচ্ছা, এইবার আসা যাক হার্ট হেলথ আর অ্যাপারেন্ট ফিটনেস, মানে যাকে দেখে খুব ফিট মনে হচ্ছে সেই প্রশ্নটায়। ধরুন সিদ্ধার্থ শুক্লা, শেফালি জারিওয়ালা, অ্যাক্টার্স আর রিকোয়ার্ড টু স্টে স্লিম, তাদের একটা রিকোয়ারমেন্টই থাকে যে ডায়েট কন্ট্রোলে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি করতে হবে। বা উই হ্যাড দ্য কেস অফ দ্য সাইক্লিস্ট কয়েক মাস আগে, যিনি প্রত্যেক দিন 100 কিলোমিটার সাইকেল চালাতেন। এদের সবাইকেই তো আমাদের দেখে মনে হয় বা শুনে ধারণা হয় যে নিশ্চয়ই খুব ফিট, অথচ তাদের সাডেন হার্ট অ্যাটাকস অ্যান্ড দেন ইমিডিয়েট ডেথ আফটার দ্যাট, এটাও তো হয়েছে। এটা কেন হচ্ছে?
এটা দেখুন, এটা আগে যেটা বললাম সেটা হচ্ছে যে অনেক সময় হয় যে আপনাকে দেখে মনে হয় যে ইউর অ্যাপারেন্টলি ভেরি হেলদি অ্যান্ড ভেরি ফিট। আমরা অনেক পেশেন্ট পাই যারা বলে যে মানে সাপোজ অ্যান অ্যানজিওগ্রাম ইজ ডান, সেখানে দেখা গেল যে ওনার কর্নারি আর্টারিতে অনেক সিভিয়ার ব্লক আছে। আমরা একটা টার্মিনোলজি বলি লেফট মেইন ডিজিজ, Right. মানে হার্টের যে আর্টারি আছে, তো লেফট মেইন ডিজিজ ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান এমার্জেন্সি কন্ডিশন বেসিক্যালি, ঠিক আছে? সেখানে আপনার হার্টের যে মেন আর্টারিটা সেটা এত সরু হয়ে গেছে, অনেক সময় ইটস হ্যাঙ্গিং ইন আ ব্যালেন্স লাইক ইটস আ থ্রেড, সেখান দিয়ে জাস্ট টুকটুক করে একটু ব্লাড যাচ্ছে, সেটাই গিয়ে আপনার শরীরে মানে বডিতে ব্লাডটা দিচ্ছে, হার্টে ব্লাডটা দিচ্ছে। তো সেটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু দ্য পেশেন্ট ক্যান ডাই অন স্পট, ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে যে অনেক পেশেন্ট, যেমন তাকে আমি বললাম ডায়াবেটিক যারা, তাদের কিন্তু ভেতরে অনেক সময় এগুলো হতে থাকে, ঠিক আছে? আমাদের কাছে অনেক পেশেন্ট এরকম হেঁটে আসে, দিয়ে বলে কালকে অবধি তো আমি 4 তলা অবধি হেঁটে উঠেছি, আমার কোনো সিমটমই ছিল না, আর আজকে আপনি বলছেন আমার এত বড় একটা ডিজিজ হয়েছে, এত বড় একটা ব্লক হয়েছে, সেটা আমাদের কথা বিশ্বাসই করতে চায় না। সো দিস ইজ হোয়াট ইজ ডেঞ্জারাস, মানে ভেতরে অনেক সময় আমাদের অনেক কিছু হতে থাকে যেটা অ্যাপারেন্টলি বাইরে বোঝা যায় না। প্লাস সেলিব্রিটিদের কথা যদি আপনি বলেন, সেখানে ওরা অনেক রকমের মেডিকেশনস অনেক কিছু নেয়, যেমন ধরুন গ্লুটাথিয়ন অ্যান্ড অল ফর ইউনো খসড়া হওয়ার জন্য and all, অনেক কিছু ফর্সা হওয়ার ওষুধ হয়? ইনজেক্টেবলস অনেক কিছু নেয় আর কি। আপনি যদি ফলো করে দেখবেন অনেক সেলিব্রিটি অ্যাপারেন্টলি টাস্কি থেকে হ্যাঁ। সো এগুলো তো প্রত্যেকটার একটা করে সেটা সাইড ইফেক্ট থাকে। ওষুধ দিয়ে? হ্যাঁ, তো হঠাৎ করে কি করে বর্ষা না, আমি ভাবতাম মেকআপ টেকআপ বোধ হয়। মেকআপ অতটাও করা যায় না, ও। সো ইটস আ ফ্যাড আর কি। আচ্ছা। তো সেই জন্য সেগুলোরও তো একটা সাইড এফেক্ট থাকে, হ্যাঁ। সেগুলোর একটা হার্টের উপর সাইড এফেক্ট থাকে, দ্যাট ক্যান লিড টু ভেরিয়াস প্রবলেমস ইন দ্য হার্ট, অ্যারিথমিয়া করতে পারে, সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, এগুলো থাকে। ওকে, আচ্ছা, এবার আরেকটা প্রশ্নে আসা যাক, ওই নেচার ভার্সেস নার্চারের মতো আর কি। কার্ডিয়াক ডিজিজের সম্ভাবনা জেনেটিক কতটা আর লাইফস্টাইলের জন্য কতটা? জেনেটিক আপনার হতে পারে, মানে আপনার যদি বাবা মার যদি থাকে, মানে আমরা সেই জন্য বেশি জিজ্ঞেস করি, স্পেশালি জেনেটিক যাদের থাকে তারা অনেক আর্লি এজে আমাদের কাছে প্রেজেন্ট করে। মানে ধরুন আজকাল, আগে আমরা যখন মানে when we were students আমরা জানতাম যে হার্ট ডিজিজ হয় জেনারেলি 40-এর ওপর না হলে পারে আমরা হার্ট ডিজিজ খুব একটা এক্সপেক্ট করতাম না, কর্নারি আর্টারি ডিজিজ যেটা বলি। এটা কিন্তু ডাজন্ট অ্যাপ্লাই ফর ভ্যালভস। হার্টে তো অনেক রকম অসুখ হয়, একটা হচ্ছে হার্টের মানে হার্টের ওপরে যে আর্টারি গুলো আছে সেইগুলোতে হতে পারে, হার্টের ভেতরে যে ভ্যালভ আছে সেগুলোতে হতে পারে, হার্টের যে কন্ডাকশন সিস্টেম আছে সেগুলোতে হতে পারে। মানে হার্টটাকে যদি আপনি একটা বাড়ি ধরেন, হার্টের যদি যেগুলো জলের লাইন আমাদের বাড়িতে থাকে সেটা হচ্ছে হার্টের আর্টারি গুলো, আর যদি ধরেন ইলেকট্রিক্যাল সিস্টেম তাহলে হচ্ছে হার্টের কন্ডাকশন সিস্টেম, আর বাড়ির যে দরজা জানলা যেগুলো বলেন সেগুলো হচ্ছে হার্টের ভ্যালভস। এই সব কিছুরই একটা করে অসুখ হতে পারে। তো আপনার ভ্যালভের সমস্যা যেমন সেটা ছোটবেলা থেকেও হতে পারে, কিছুদিন পরে থেকেও হতে পারে, সেটা একটা ব্যাপার। আপনার যে কন্ডাকশন সিস্টেম সেটা জেনারেলি হচ্ছে যারা বয়স হয়ে গেছে তাদেরকে হয়, কিন্তু ছোটবেলায় অনেকের কনজেনিটাল অনেক কিছু প্রবলেম থাকে আর কি, ঠিক আছে? আর আপনার কর্নারি আর্টারি ডিজিজ যেটা, সেটা আমরা ভাবতাম যে একটু বয়স না হলে পারে হয় না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 30 রেঞ্জের বয়সেও আপনারা এই টাইপের প্রবলেম হতে পারে। আর অনেকে সেই রেঞ্জে যাদের হয় অনেকেরই বাবা মার মানে একটা জেনেটিক মানে ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে আর কি। আর অন্যান্য যেগুলো ফ্যাক্টরস আপনি বলেছেন, যেমন লাইফস্টাইল, ডায়েট অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, এগুলো তো লিডস টু আদার কাইন্ডস অফ ডিজিজেস। অনেকেরই ধারণা আছে যে 30 কিংবা 35 বছর বয়সের কমে যদি হার্ট অ্যাটাক হয়, ইট ইজ ইউজুয়ালি ফেটাল। ইজ দিস ট্রু? সেটা দেখুন কি কারণে হার্ট অ্যাটাকটা হচ্ছে, কোন সিচুয়েশনে হচ্ছে। একটা জিনিস হয় যে মানে এটা একটু মেডিকেল ইয়েতে হয় আর কি, মানে একটু বয়স হয়ে গেলে আমাদের হার্টের মধ্যে অনেক কোল্যাটারাল ভেসেলস ডেভেলপ করে, সুতরাং সেটা হার্টটাকে কিছুটা হলেও কিছুক্ষণের জন্য প্রোটেক্ট করে। ইয়াং এজ হলে পারে সেটা ডেভেলপ করার টাইম পায় না। সো ডেফিনেটলি ইট ইজ মোর অ্যাগ্রেসিভ কাইন্ড অফ ডিজিজ and it will cause more fatality, সেটা আপনি বলছেন। বাট ডেফিনেটলি যদি ঠিক সময় ঠিক জায়গায় যদি ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয় তাহলে ডেফিনেটলি দ্য পেশেন্ট ক্যান বি সেভড। জেনেটিক্সের আপনি যেটা বলছিলেন সেটা শুনে আমার মনে পড়ে গেল, আমার এক বন্ধু আছে, ওয়াজ আ ভেরি পপুলার সিঙ্গার। ওর মতো ডিসিপ্লিন লাইফস্টাইল আমি কারুর দেখিনি আর কি, মানে খাবার টাবার প্রচণ্ড রেস্ট্রিক্টেড এন্ড অল অফ দ্যাট, অথচ ওর
এলডিএল কোলেস্ট্রল না কি একটা, যেটা মানুষের হওয়া উচিত 200 নিচে, ও সেটা নর্মালি 1200 মতো আসে আর কি। মানে আমরা ব্লাড টেস্ট রিপোর্টের কথা শুনলে আমরা ভাবি যে ও বেঁচে আছে কি করে, বাট দেন হি ইজ ডুইং ফাইন। কিন্তু এটা তো অনেকের হয়। হয়, কিন্তু দিস নিডস টু বি কন্ট্রোল, দিস নিডস টু বি অন আ রেগুলার চেক আপ, রেগুলার ডক্টরের সঙ্গে একটা, রাইট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে একটা রেগুলার চেক আপ, আমরা যে ভেবে নিই যে না ঠিকই তো আছি, আমাদের কোনো চেক আপের দরকার নেই, কিন্তু এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। কিন্তু মানে এটাও যদি আপনি একটা রেগুলার চেক আপের মধ্যে থাকেন, আমি বলছি না এভরি মান্থ ইউ গো ফর এ চেক আপ, নো, অ্যাটলিস্ট ইয়ারলি যদি একটা দিনও আপনি নিজের জন্য দেন, দিয়ে যদি একটা চেক আপ করিয়ে নেন, তাহলে অ্যাটলিস্ট আপনি জানবেন যে হ্যাঁ আমার সব কিছু ঠিক আছে। কিন্তু হার্টের প্রবলেমের অনেক সময় হয়, অনেকে বলে আমি তো একটা চেক আপ করেছি কিন্তু সেটা কিছু ধরা পড়েনি। কারণ অনেক সময় যেটা হয় যে একটা রেস্টিং ইসিজিতে আপনার হয়তো অনেক কিছু ধরা পড়লো না, কিন্তু সেটাই যদি আপনি একটা টিএমটি করেন তাহলে তখন হয়তো সেখানে চেঞ্জেস দেখাবে। টিএমটি মানে ট্রেডমিল টেস্ট, সেটা যদি করেন, মানে যেটা ছুটে একটা টেস্ট করায় আর কি। এই ব্যাপারে আমি যেটা বলতে পারি যে এই টেস্টের ব্যাপারে, সেটা হচ্ছে আজকাল আপনারা দেখবেন যে লোকজন জিমে গিয়ে খুব অসুস্থ হয়ে জিমে পড়ে। গিয়ে অসুস্থ হয়ে পড়া, হ্যাঁ অনেক সময় পড়ে। রাইট। তো সেখানে হোয়াট আই উড সাজেস্ট ইজ বিফোর গোয়িং টু দ্য জিম আপনি একটা বেসিক কার্ডিয়াক চেক আপ করিয়ে নিন। কারণ সেটা যদি আপনি করে, খুব বেশি টেস্ট থাকে না, একটা দুটো টেস্ট থাকে, সেটা করে একটা বেসিক হার্ট হেলথ সম্বন্ধে আইডিয়া নিয়ে দেন গো টু দ্য জিম। কারণ ওখানে গিয়ে আপনাকে তো এক্সারসাইজ করলে পরে আপনার হার্টের উপর একটা স্ট্রেস হচ্ছে, ওয়েদার ইউর হার্ট ক্যান টেক দ্যাট স্ট্রেস, সেটাও তো আপনাকে দেখে নিতে হবে। মানে আপনি বেশি সুস্থ থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন, সেটা তো কোনো মানে হয় না। আচ্ছা, আপনি যদি ডাক্তার হিসেবে একটা জিনিস ফর হার্ট হেলথ অ্যাবসলিউটলি ব্যান করে দিতে পারতেন, সেটা কি হতো? স্মোকিং। মানে এতটাই খারাপ আপনি বলছেন, এই ওয়ার্স দ্যান অয়েলি ফুড? ভেরি ব্যাড। স্মোকিং ইজ ভেরি ব্যাড বিকজ অফ দ্য সিম্পল ফ্যাক্ট, স্মোক করে আপনি খালি নিজের হার্টটাকে খারাপ করছেন না, চারপাশের আপনি লোকের। চারপাশের লোকের হার্টও খারাপ করছেন। বিকজ প্যাসিভ স্মোকিং অনেকে এখনো বোঝে না, বাট প্যাসিভ স্মোকিং ইজ ইকুয়ালি হার্মফুল। সেই হিসেবে আমি বলবো যে স্মোকিং ইজ দ্যাট ব্যাড। আর হ্যাঁ, অয়েলি ফুড তো ডেফিনেটলি, ফাস্ট ফুড, অয়েলি ফুড ইজ ভেরি ব্যাড। দ্যাট ইজ সামথিং উইচ শুড বি ব্যাড, মানে ইউ শুড নট বি হ্যাভিং ইট বেসিক্যালি। আচ্ছা, প্রিভেন্টেটিভ কী সব করা যায়, লাইফস্টাইল ইত্যাদি আমরা কভার করেছি। এবারে একেবারে লেটস কাম টু হার্ট অ্যাটাক হ্যাপেনিং, ঠিক আছে? এখানে আমি দুটো ঘটনা বলবো। একটা আমার হয়েছিল যে অফিসে বসের সঙ্গে চিৎকার চেঁচামেচি ঝগড়া, তারপর আমি দেখি আমার বুকের বাঁদিকে ব্যথা হচ্ছে আর কি। আমি র্যান্ডম গুগল করে এর আগে পড়েছিলাম যে তোমার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা বুঝবে কি করে, তাতে কী সব অদ্ভুত অদ্ভুত জিনিস লেখা ছিল, যে বাঁ হাতটা উপরে তুলতে পারছো কিনা, হাসতে পারছো কিনা, এইসব করতে। আমি দেখছি হ্যাঁ এগুলো তো পাচ্ছি। তা আমার একজন ডাক্তার বন্ধু ছিল, তাকে আমি ফোন করেছিলাম। সে তখন প্রচণ্ড বিরক্ত হয়ে বলেছিল, আবে গ্যাস हुआ है পানি পিলে, হার্ট অ্যাটাক নেই হতা ইতনি আসানি সে। এটা এক। দ্বিতীয় হচ্ছে আমার বাবার হয়েছিল, যে বাবা অফিসে বসে আছেন, কাজ করছেন, অ্যান্ড হি স্টার্টস সোয়েটিং। এতটাই ঘাম হয়েছে যে চেয়ারের নিচে ঘামের একটা পাডল তৈরি হয়ে গেছে, আর তারপর উঠে দাঁড়াতে গিয়ে মাথা ঘুরে যায়। সো এভরিবডি অ্যাজিউমস দ্যাট হি হ্যাজ হ্যাড আ হার্ট অ্যাটাক। ডাক্তাররা টেস্ট করে বললো না, দিস ইজ সাম গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিক আছে, এবারে আমার হার্ট অ্যাটাক অ্যাকচুয়ালি হচ্ছে কি না সেটা আমি বুঝবো কি করে? ফার্স্ট অফ অল, হার্ট অ্যাটাক আপনার হচ্ছে কি না, তখন আপনার যদি সত্যিই হার্ট অ্যাটাক হয় আপনার পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কিন্তু দেন অ্যাগেন, হার্ট অ্যাটাকের দু রকমের সিমটমস হয়। একটা হচ্ছে মানুষ বুঝতে পারে, আর একটা হচ্ছে বুঝতে পারে না। বুঝতে পারে, যেগুলো টিপিক্যাল সিমটমস থাকে হার্ট অ্যাটাকের, সেটা হচ্ছে যে আপনার যেটা বললেন লেফট সাইডে একটা পেন হবে, কিন্তু পেনটা উইল বি অ্যান আনবেয়ারেবল কাইন্ড অফ পেন। আমরা পেশেন্টকে বলি যে আপনার কি মনে হয়েছিল একটা হাতি বসে আছে আপনার বুকের ওপর, যে আপনি একদমই কিছু করতে পারছেন না, সেরকম টাইপের যদি কিছু হয় তাহলে বুঝবেন যে ইউ আর ইন ফর ট্রাবল, মানে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পেনটা যদি আপনার লেফট আর্ম দিয়ে রেডিয়েট করে, যদি জয়ে যায়, অনেক সময় একটা আনকমফোর্টেবল সেন্সেশন হয় যে আপনি একটা ক্রিকেট বল গিলিয়েছেন, সেরকম টাইপের একটা সেন্সেশন হয় আর কি। আচ্ছা, এগুলো সবই হচ্ছে যে আপনাকে ইন্ডিকেট করে যে আপনার হয়তো একটা হার্ট অ্যাটাক হচ্ছে, বা আপনি একটা হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছেন, একটা এক্সেসিভ সোয়েটিং। এগুলো হচ্ছে কমন সিমটমস। কিন্তু অনেক সময়ই হয় যে একটু একটু ব্যথা হচ্ছে, আপনি ঠিক বুঝতে পারছেন না, ইউ ফিলিং ভেরি আনইজি, আপনি বলতে পারছেন না যে আপনার কি সিমটমস হচ্ছে, কিন্তু হয়তো আপনার ভেতরে এটা হচ্ছে। এটা স্পেসিফিক্যালি যেটা বললাম, অনেকে বুঝতে পারে না যে ইটস হ্যাপনিং। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে নিজে গেস ওয়ার্ক না করে, যে ওয়েদার আই হ্যাভিং আ হার্ট অ্যাটাক অর নট, বা গুগল সার্চ না করে, বিকজ গুগল ইজ দ্য ওয়ার্স্ট
মানে হোয়াট শুড আই সে, গুগল ইজ দ্য এনিমি অফ এনি ডক্টর। কারণ গুগল হ্যাঁ, কারণ গুগল হচ্ছে, আমি যেটা ব্যবহার করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে, ইফ ইউ আর লুকিং ফর ইট ইউল ফাইন্ড ইট। অ্যাবসলিউটলি। আর গুগলে আমি আপনাকে বলছি, গুগলে এটা এই কন্টেক্সট থেকে বেরিয়ে বলছি, আপনি কিছু একটা টাইপ করুন যে আমার ধরুন কানটা চুল করছে, ইট উইল গিভ ইউ দ্য ওয়ার্স্ট পসিবল what আউটকাম। are the possibilities, and ultimately it will say that you have got cancer. হ্যাঁ, মানে ক্যান্সারের দিকে নিয়ে যাবেই গুগল আর কি। সুতরাং এইটা তো কখনোই গুগল সার্চ করা উচিত না যদি কোনো রকমের সিমটমস হয় কোনো, কারণ হার্ট ডাজ নট গিভ ইউ মাচ টাইম। যদি আপনার সত্যি সত্যি একটা হার্ট অ্যাটাক হচ্ছে, দ্য বেস্ট পসিবল থিং হচ্ছে গো টু দ্য নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটি, যেখানেই থাকবে আপনাকে, যে এখানেই যেতে হবে ওখানে, নিয়ারেস্ট মেডিকেল ফেসিলিটিতে গিয়ে জাস্ট গেট ইউর সেলফ টেস্টেড, দ্যাট ইজ দ্য থিং। মানে কারণ ইটস বেটার টু বি সেফ দেন সরি। কারণ আমি একটা গ্যাস ওয়ার্ক করতে করতে জিনিসটা এমন পর্যায়ে পৌঁছে গেল যে তখন আর কিছুই করা গেল না, সেটার তো দরকার নেই। তার থেকে আগে থেকে প্রিকশন নিয়ে গিয়ে দেখি না তাই। আচ্ছা, জিমে গিয়ে অসুস্থ হয়ে পড়া এই জিনিসটাও আমরা দেখেছি। এবার যেটা কমন সেন্স বলে সেটা হচ্ছে ওয়েন ইউ আর ওয়ার্কিং আউট, হঠাৎ করে ওয়ার্কআউট লোডটা অনেকখানি বাড়ালে দ্যাটস ব্যাড, সেটা সমস্যা হতে পারে, কারণ আপনার বডি তখন অভ্যস্ত নয়। তো ধরুন আপনি ওয়ার্কআউট করছেন, ওয়ার্কআউট করতে করতে কি আর দের ইন্ডিকেশনস যে আপনার হার্ট নিতে পারছে না আপনি যেটা করছেন? অ্যাবসলিউটলি। ফার্স্ট অফ অল আপনার একটা শ্বাসকষ্ট হতে শুরু করবে, যে ইউ নট বি এবল টু ব্রিথ প্রপারলি। তারপরে হচ্ছে আপনার পেন শুরু হবে, মানে বুকে একটা সাংঘাতিক পেন হবে, মানে উইচ ইজ অ্যান আনবেয়ারেবল কাইন্ড অফ পেন। সেটা হতে শুরু করবে, আপনার সাংঘাতিক একটা ডিজি লাগতে শুরু করতে পারে, মানে একটা আনন্যাচারাল ডিজি, মানে উইকনেস, একটা ডিজি ফিলিং, এগুলো হতে পারে। এগুলো সবই যে হার্ট রিলেটেড তা নয়, অন্যান্য কারণেও আপনার হতে পারে এই ডিজিনেস, উইক ফিলিং, এগুলো অন্য কারণেও হতে পারে। কিন্তু জিনিসটা হচ্ছে যে ইউ শুড অলওয়েজ বি কেয়ারফুল যে আপনার হার্টের কিছু হচ্ছে না। তার মানে আমি বলছি না সবসময় আপনি আতঙ্কে থাকুন হার্ট ঠিক নেই, আমার হার্ট ঠিক নেই, সেটা নয়। কিন্তু যদি মনে হয় যে না, যেটা আমার নর্মালি মনে হয় তার থেকে একটু বেশি মনে হচ্ছে আমার নিজের, কারণ নিজে একটা সেন্স করা যায় তো যে মানে এটা কিরকম হচ্ছে, কিরকম আমার একটা ফিলিং হচ্ছে, সেটা যদি হয় তাহলে ইউ উইল নো দ্যাট ইউর হার্ট ইজ নট বিহেভিং প্রপারলি, আপনাকে যেতে হবে, এখন গিয়ে একটু দেখাতে হবে। আচ্ছা, স্ট্রোকের ক্ষেত্রে আমরা যেটা শুনি সেটা হচ্ছে যে ওই উইদিন 2 hours হসপিটালে পৌঁছতে হবে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। হ্যাঁ, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে এর মধ্যে ইউ হ্যাভ টু রিচ অ্যান্ড গিয়ে আপনাকে ওখানে, মানে ইউ হ্যাভ টু গেট ইউর সেলফ ট্রিটেড আর বেসিক্যালি। কিন্তু মানে দ্যাট ইজ মানে যে আপনার কি বলবো, ব্লাড সাপ্লাই যেটা হচ্ছে না, সেটা যেটা আমরা প্রাইমারি স্ট্যান্টিং বলি, সেটা করা যেতে পারে তার মধ্যে। কিন্তু মানুষকে বাঁচাতে গেলে মানে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। আচ্ছা, কিন্তু এটা খুব বোকা বোকা প্রশ্ন করছি আমি, ধরুন কেউ একা আছে, তার ফ্যামিলি মেম্বার সঙ্গে নেই, সে কি একটা হাসপাতালে ঢুকে বলবে আমার মনে হয় আমার হার্ট অ্যাটাক হচ্ছে? তাকে বলতে হবে, মানে ইফ দ্যাট পার্সন মনে হয় আমার হার্ট অ্যাটাক হচ্ছে বলবে না, সিমটমস বলবে যে আমার এইটা হচ্ছে, আমার বুকে ব্যথা করছে, আমার ডিজিনেস হচ্ছে, আমার অ্যাবনর্মাল লাগছে। সব হাসপাতালে একটা করে এমার্জেন্সি ডিপার্টমেন্ট থাকে, তো এমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনি যদি গিয়ে বলেন তাহলে তারা রেলিভেন্ট মানে ইনভেস্টিগেশন বা টেস্ট করে দেখে নেবে whether you are safe or not. If you are safe, আপনি চলে যাবেন, আপনাকে ভর্তি হতে হবে না। আচ্ছা, মানে ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ দ্য এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনার বেসিক ইনভেস্টিগেশন গুলো থাকে, যেটা দেখে বলে দিতে পারবে যে আদৌ আপনার হার্ট অ্যাটাক হচ্ছে কিনা। কারণ হার্ট অ্যাটাক তার সঙ্গে ধরুন আপনার অ্যারিথমিয়া হচ্ছে, মানে হার্টটা একটা ইরেগুলার হার্টবিট হচ্ছে, সেটাও তো দেখে নিতে পারবে যে সেটা হচ্ছে কিনা। তার জন্যও আপনার অনেক আনইজিনেস হবে, অনেক কিছু হবে, সেটাও ক্যান বি ডিটেক্টেড। আচ্ছা, এবার একটা জিনিস যেটা প্রচুর মানুষ বলে, মানুষের ধারণা আছে, আমাদের দাদা ঠাকুমার যুগে মানে একজন নাকি ডিনারে 32টা লুচি খেত, রোজ নাকি 2 বাটি করে মাংস খেত, অথচ সে নাকি কি দুর্দান্ত সুস্থ ছিল। তো এমন কি পাল্টে গেল 3টে জেনারেশনের মধ্যে যে আমাদের এখন এত খারাপ অবস্থা? আমরা কি আরো ঠুনকো হয়ে যাচ্ছি? পাল্টেছে তো ডেফিনেটলি। পাল্টানোর মধ্যে যদিও যে গল্পগুলো শোনা যায় সেগুলো হয়তো কিছু কিছু মানে অতটাও ফ্যাক্ট নয়, কিছু তো তার উপরে হয়তো আছে, গল্পের ওপর গল্প হয়তো আছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে কিছু চেঞ্জেস ডেফিনেটলি হয়েছে। যেমন আমাদের দাদু ঠাকুমাদের সময় বা ইভেন আমাদের আগে জেনারেশনের, তারা যা জিনিসপত্র খেয়ে বড় হয়েছে, মানে সেখানে তো এত ভেজাল ছিল না, সুতরাং শরীরে এত ক্ষতিটা হয়নি। আরেকটা জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে তখনকার দিনে টেলিভিশন ছিল না, তখনকার দিনে ল্যাপটপ ছিল না, তখনকার দিনে আপনার মোবাইল ফোন ছিল।
সুতরাং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আর ভোরে ওঠাটা ওয়াজ নর্মাল। ছাড়াও তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ছিল, তারা প্রচন্ড পরিমাণে হাঁটাচলা করতেন, প্রচন্ড পরিশ্রম করতেন, মানে ধরুন স্নান করতে হয়তো পুকুরে যেতেন, হ্যাঁ, তো এই টাইপের জিনিসপত্র তারা করতেন। তারা সারাক্ষণ বাড়িতে বসে থেকে বা এরকম একটা লাইফস্টাইল তাদের ছিল না। বা আমাদের ধরুন এখন আমরা যারা অফিস গোয়ার্স, তারাও তো কতজন বলতে পারে যে অফিসে গিয়ে কিছু পরিমাণে এক্সারসাইজ হয়? কিছুই হয় না। গেলাম, গিয়ে অফিসে আমি চেয়ারটাতে বসলাম, সামনে একটা ল্যাপটপ আছে, আই এম ওয়ার্কিং, প্রচুর কাজ করতে না, হচ্ছে। দ্যাট ওয়ার্ক ইজ অল। হ্যাঁ, কিন্তু সবই মেন্টাল, আপনার ফিজিক্যাল এফর্ট তো কিছুই নেই। তো ইভেন আমরা ধরুন, আমরা যারা সার্জনস, আমরা ধরুন অনেক ঘন্টা ধরে সার্জারিটা করছি, আমরা ধরুন 6, 7, 8 ঘন্টা দাঁড়িয়ে সার্জারিটা করছি, কিন্তু উই আর স্ট্যান্ডিং, আমাদের তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে কিছু থাকে না। সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি খেতে হয়তো পাবেন, কিন্তু তার সঙ্গে আপনাকে তো সেটা বার্ন আউটও করতে হবে। আপনার সেই অ্যাক্টিভিটিটা না থাকলে একটা দিকে আমি আনহেলদি ফুড খেয়ে যাচ্ছি, আর অন্যদিকে আমি বার্ন আউট করছি না, সুতরাং আমার বডিতে তো সেটার প্রভাব পড়বেই। এবার এখনকার যে লাইফস্টাইল, এটার ব্যাপারে একটু আগেও কথা হচ্ছিল যে এই যে রাত জেগে কাজ করা বা রাত জেগে অনেকে সিনেমাও দেখে অনেক রাত অবধি। জাস্ট একটা পার্সোনাল অ্যানেকডোট অ্যাড করে দিচ্ছি। আমার মা অনেকদিন আগে আমায় বলেছিল যে তোর যদি সিনেমা দেখতে ইচ্ছে করে তুই ভোরবেলা উঠে সিনেমা দেখ না, তুই তো এখন বড় হয়ে গেছিস, তোকে তো আর কেউ সকালবেলা উঠে পড়তে বসতে বলবে না। আমার তখন খেয়াল হলো, ও হ্যাঁ, মানে রাত 2টো অব্দি সিনেমা দেখার কি দরকার কষ্ট করে। কিন্তু এটারও তো একটা হার্টের ওপর এফেক্ট থাকে, বিকজ আপনার হার্ট বোধহয় একটা সময়ের পর রেস্টটা এক্সপেক্ট করে। এক্সপেক্ট করে ডেফিনেটলি। এটা আপনি যেরকম বললেন, সেটা আই এম ফেসিং দ্যাট উইথ মাই ইয়াংগার সান নাও। এখন হি ইজ ইন হিজ টিনস, জাস্ট কলেজে ঢুকেছে আর কি। তো আমার বাড়িতেও সেটা রাত 2টো, 2:30 অব্দি মুভি চলছে, মানে কিন্তু বোঝানো ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আজকাল মানে এই জেনারেশন থেকেই ওরা তো এরকম একটা লাইফস্টাইলে ইউজ টু হয়ে যায়। Also, a teenager probably does not feel fatigue in the same way that you and I do. অ্যাবসলিউটলি, তারা ফিটিক ফিল করে না। কিন্তু আমরা যখন টিনেজার ছিলাম, আমাদের একটা মোর অফ আ স্ট্রিক্ট ডিসিপ্লিন ছিল ইন লাইফ, কারণ আমাদের এগুলো ছিল না। আপনি বলতে পারেন আমাদের ছিল না বলে আমরা ওই লাইফে ইউজ টু হয়েছিলাম। ওদের কাছে টিভি থাকলেও দূরদর্শন তো একটা পয়েন্টের পর ট্রান্সমিশনই বন্ধ হয়ে গেল, কি দেখবে? সাদা কালো টিভি, তারপরে তো এলো কালার টিভি। সুতরাং আমাদের লাইফের সঙ্গে ওদের লাইফ সত্যি কম্পেয়ার করা উচিত না। কিন্তু স্টিল বাবা মাদেরও এখানে একটা রোল থাকে, যদি একটু মানে আমরা চেষ্টা করি আর কি। অনেক সময় আমরা চেষ্টা করাটাই ছেড়ে দিই, তো সেইটা একটু চেষ্টা করলে মেবি এই জেনারেশনটাও আমরা একটু বেটার করতে পারি আর কি, ইন টার্মস অফ টেকিং কেয়ার অফ দেয়ার হার্ট হেলথ অ্যান্ড ইন জেনারেল হেলথ। আমাদের মধ্যে একটা ধারণা আছে যে সুস্থ বাচ্চা মানে একটু গোলগাল বাচ্চা হবে আর কি। ইনফ্যাক্ট সেটা বড় বয়স অবধিও অনেকের মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। দেখবেন কেউ খুব মোটা হলে বলা হয় খুব হেলদি চেহারা, ওয়েন ইটস অ্যাকচুয়ালি দ্য রিভার্স। হ্যাঁ, তো বাচ্চা বয়সে গোলগাল হওয়াটা কি ইজ ইট নর্মাল অর ইজ ইট আ সাইন যে দের ইজ ইম্পেন্ডিং ট্রাবল? দেখুন, এখানে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে যে আপনার বাচ্চা যদি খুব রোগা হয়, তাহলে দেখবেন মাদের এসে অন্য লোকে বলবে যে বাচ্চাটাকে খেতে দেয় না, সেই জন্য বাচ্চাটা হয়তো রোগা। সেই জন্য মাদের মধ্যে একটা ইনহেরেন্ট ইনসিকিউরিটি থাকে যে আমার বাচ্চা যদি রোগা হয়, মানে লোকে ভাবে মাই চাইল্ড ইজ নেগলেক্ট। ঠিক আছে, আর আমার বাচ্চা যদি একটু মোটাসোটা হয়, বলবে বাচ্চা আছে দুধে ভাতে, মানে মা খুব যত্ন নিচ্ছে বাচ্চা, এই বাচ্চাকে একটু মোটাসোটা করছে। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে খুব মোটাসোটা কিন্তু ভালো নয়। ঠিক আছে, কারণ আমাদের এখন মানে এই ধরুন বাচ্চা থেকে টিনস অবধি যখন আমরা যাচ্ছি, সেখানেও আমরা দেখি যে প্রচুর বাচ্চারা খুব মোটা হয়ে যাচ্ছে বিকজ অফ, সেটার কিন্তু একটা বড় কারণ হচ্ছে যে আপনার খাওয়া দাওয়া। এই বাচ্চাদের এই প্রত্যেক ধরুন উইকেন্ডে বাইরে গিয়ে খাওয়া, বা এখন সুইগি জোম্যাটোর যুগে তো মানে বাড়িতে যখন তখন যা ইচ্ছে আপনি আনিয়ে খেতে পাচ্ছেন বেসিক্যালি। এবং সেটা অনেক সময় বাচ্চারা নিজেরাই অর্ডার করে, বাবা মা তো অর্ধেক সময় বাড়িতেই থাকে না, বাবা মারা জাস্ট ওটিপিটা বলে আর তারা অর্ডার করে দেয়। সো দিস ইজ হাউ ইটস ওয়ার্কিং। তো সেটা করে কিন্তু এত আনহেলদি হ্যাবিটস হচ্ছে, দিয়ে কিন্তু শরীরে অনেক রকমের অসুখ দেখা যাচ্ছে। মানে ইভেন বাচ্চাদেরও ডায়াবেটিক একটা টেন্ডেন্সি আসছে, বাচ্চাদের মধ্যে মানে ধরুন এই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এগুলো বেশি দেখা যাচ্ছে। তো এগুলো কোনোটাই সুস্থতার লক্ষণ নয়। সুতরাং আমার বাচ্চা মোটাসোটা মানে আমার বাচ্চা হেলদি, এই ধারণা কিন্তু ভুল, এটা কিন্তু একেবারেই নয়।
তবে আপনি যে সোসাইটাল প্রেশারটার কথা বলছেন সেটাও আমার যেটা মনে হয় ইট বিকামস আ চ্যালেঞ্জ ফর প্যারেন্টস ওয়েন দ্য চিলড্রেন ডোন্ট ওয়ান্ট টু ইট। আমার মনে আছে আমার ছোটবেলায় আমার পরিচিত একটি মেয়ে ছিল যে একদম টিংটিঙে রোগা এবং সে কিছুই খেতে চায় না, এবং তার মা অসম্ভব ভালো রান্না করতেন। আর উনি প্রচণ্ড চেষ্টা করতেন নানান রকম সব ঘুরিয়ে ফিরিয়ে ডিশেস রান্না করতে, আর যাই রান্না করতেন ওর মেয়ে 2 চামচ কি 3 চামচ খেত, আর তারপরেই বলতো মা আমার না ভীষণ ওয়াক পেয়েছে, ও ব্যাস হয়ে গেল, খাওয়া শেষ। হ্যাঁ, সেটা আছে, সেটা আমি বলছি তো, মানে মারা সবসময় মানে অনেকেই ওরম ভাবে সোয়েড হয়ে যায় যে আমাকে বলছে যে আমার বাচ্চাকে আমি দেখছি না, বাচ্চার খেয়াল রাখছি না, সুতরাং আমার বাচ্চার রোগা মানে হচ্ছে বাচ্চা হচ্ছে আনহেলদি। এটা একবারেই নয়। বাচ্চা যদি ফিট থাকে, বাচ্চা যদি ঠিকঠাক মানে খেলাধুলো করে বা সব কিছু করে, রোগা হলে পারো দ্যাট ইজ নট আ প্রবলেম। বরং বেশি মোটা হওয়ার থেকে আই উড প্রিফার যে আমার বাচ্চা যদি রোগা থাকে দ্যাট ইজ ওকে। আন্ডার ওয়েট না, খুব আন্ডার ওয়েট নয়, কিন্তু মোটামুটি একটা থাকলে পারে। রাইট। আচ্ছা, খাওয়ার অ্যাসপেক্টটা তো গেল, এবার বাচ্চাদের মধ্যে অন্য কি হ্যাবিটস আপনার মনে হয় ছোটবেলা থেকে ইনকালকেট করা উচিত যাতে হার্ট হেলথটা মেনটেন হয়? একটা তো হচ্ছে দে হ্যাভ টু গো আউট অ্যান্ড প্লে। বাচ্চাদের মধ্যে খেলার প্রবণতা আজকাল চলেই গেছে। আমাদের স্কুলে তো সময়- মাঠই থাকে না। হ্যাঁ, স্কুল তো ঠিক আছে, স্কুলে মাঠ থাকলো না, স্কুলে খেলতে পারলো না, সেটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে আমাদের সময় কি হতো, আমরা স্কুল থেকে ফিরে এসে আমাদের পাড়ায় অনেক বন্ধু থাকতো, হুম তাদের সঙ্গে আমরা খেলতে যেতাম। হুম। সেই ব্যাপারটা তো এখন নেই। এখন বাড়িতে ফিরে এসে ছেলেমেয়েরা খেলতে যাচ্ছে, এরকম সিচুয়েশন আমার মনে হয় না খুব একটা বাড়িতে আছে। কিন্তু তার জন্য কিছুটা আমি বলবো যে বাবা মারাও দোষী। কারণ বাবা মাদের মধ্যে আজকাল একটা অসম্ভব মানে ছেলে মেয়েকে সবকিছু পারতে হবে। হুম হুম হুম। মানে বাড়ি ফিরে এসেই তাকে এই ক্লাসে যেতে হবে, ওই ক্লাসে যেতে হবে, সেই ক্লাসে যেতে হবে। প্রথমত ছেলেমেয়েরা ফার্স্ট সবাইকে হতে হবে, তা না তো সেকেন্ড হলে পরে চলবে না। সুতরাং তাদের উপরেও একটা ট্রেমেন্ডাস প্রেশার আছে। সুতরাং তারা পড়াশুনো ছাড়া বা বিভিন্ন রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো বসে বসেই মেইনলি হয়, সেগুলো ছাড়া হচ্ছে না। যারা খেলতে যাচ্ছে তাদেরকেও ক্রিকেট কোচিং সেন্টারে পাঠানো হচ্ছে, কারণ তাদেরকে একটা সৌরভ গাঙ্গুলি করতে হবে, হয়তো এরকম টাইপের একটা ইয়ে নিয়ে পাঠানো হচ্ছে। মানে সে যে এমনি খেলবে, এমনি যে খেলার আনন্দে খেলা, খেলবে, সেই জিনিসটা কিন্তু চলে গেছে। সুতরাং বাবা মাদেরও এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে যে বাচ্চাদের মধ্যে এই খেলতে যাওয়ার প্রবণতাটা বাড়াতে হবে। মানে বাইরে গিয়ে খেলুক, ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমরা বলি সেটা হবে। প্লাস হচ্ছে ছোটবেলা থেকে একটা হেলদি ফুড হ্যাবিট গ্রো করাতে হবে। মানে এই যে হ্যাঁ ছেলে আজকে বা মেয়ে আজকে বললো যে আজকে আমি যা খাবো আমাকে খাওয়াতেই হবে, এই জিনিসগুলো কোথাও গিয়ে একটু কন্ট্রোল করতে হবে। বাড়িতেই একটু মানে ডিফারেন্ট ফর্ম অফ ফুড, বাচ্চাদের ওই আপনি মানে সেম জিনিস রোজ দিলে পারে তারা খাবে না, এটাও ইজ আ ফ্যাক্ট। মানে বাড়িতে যদি কিছু একটু ডিফারেন্ট কম্বিনেশনসে খাইয়ে খাই, আর এটা আমি দেখেছি ছোটবেলা থেকে আপনি বাচ্চাকে যে হ্যাবিটটা করবেন সেটা কিন্তু জেনারেলি পিয়ার প্রেশার বলে একটা জিনিস আছে, কিন্তু স্টিল তারা কিন্তু মানে মোটামুটি হ্যাবিচুয়েটেড হয়ে যায়। ছোটবেলা থেকে যদি তার ফল খাওয়ার অভ্যেস করানো হয়, ছোটবেলা থেকে যেমন মাছ খাওয়ানোর যদি অভ্যেস করানো হয়। অর্ধেক ছেলে মেয়ে আজকাল মাছ খেতে চায় না। কেন চায় না? কারণ তাদের ছোটবেলা থেকে মাছ খাওয়ানো হয়নি। আমি কিছু বলবো না, আমি খাই না। সো দ্যাট ইজ ব্যাড। সো কি গন্ধটা! একেবারে না, দ্যাট ইজ হ্যাবিট, দ্যাট ইজ হোয়াট আই এম সেইং। ছোটবেলা থেকে যদি তাদের মাছ খাওয়ানো হয়, ছোটবেলা থেকে যদি তাদের হেলদি ফুডের হ্যাবিট করানো হয়, তাহলে ওয়াই না। না, আমি অবশ্য ফিশ ফিঙ্গার, চিলি ফিশ এইসব খাই। আমার ঠাকুমা বলতেন এই ছেলে খালি ফ্যান্সি রান্না খায়। তো সেটাই আর কি, মানে একটা চকলেট মিল্কশেকও সে খেতে পারে, কিন্তু তার সঙ্গে কিছু হেলদি খাবার না দিলে পারে, মানে দ্যাট ইজ নট ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিসে আসা যাক, উইচ ইজ আ ভেরি পপুলার ডিসকাশন অন সোশ্যাল মিডিয়া। সেটা হচ্ছে নাম্বার 1, দি এফেক্টস অফ লং কোভিড। কোভিড এর ফলে হার্টের কন্ডিশন আরো খারাপ হয়েছে, এটা কি আপনি নিজে দেখেছেন কারোর মধ্যে? না দেখুন, কোভিড হওয়ার পরে লোকের মধ্যে যে ধারণাটা হয়েছে আর কি, কোভিড অ্যান্ড কোভিড ভ্যাকসিনেশন, Right. এই দুটো নিয়ে there is a lot of debate. হ্যাঁ, Lot of ইনফ্যাক্ট debate আমি in the অনেককে social media. বলতে শুনেছি যে কোভিডের ভ্যাকসিন নেবার পর আমার হার্টের কন্ডিশন খারাপ হয়ে গেছে। বাট এখন পর্যন্ত যে কটা স্টাডি এসছে তাতে কিন্তু কোথাও কোথাও বলেনি there is any connection with COVID vaccine and the deterioration of your heart condition. No. এখন পর্যন্ত যে কটা স্টাডি হয়েছে সেখানে কোথাও বলেনি। সো এভরিওয়্যার দে হ্যাভ সেড দ্যাট দ্য কোভিড ভ্যাকসিন ইজ সেফ। মানে এটা আমাদের ধারণা হয়েছে বিকজ মেবি কোভিডের পরে অনেক আমাদের চেনাশুনো ইয়াং পিপল হ্যাভ ডায়েড অফ আ সাডেন কার্ডিয়াক ডেথ।
সেই জন্য মানে ইট মাস্ট হ্যাভ বিন সাম ফর্ম অফ অ্যারিথমিয়া, যার জন্য এই জিনিসটা হচ্ছে। সেই জন্য অনেকের ধারণা হয়েছে মেবি ইট ইজ রেজাল্ট অফ দ্যাট, কিন্তু এখন পর্যন্ত যে কটা স্টাডি হয়েছে বা যার দেখা গেছে তার মধ্যে কিন্তু কোনো কানেকশন এখনো পর্যন্ত আমরা পাই। রাইট। আচ্ছা, এবার একটু বোকা বোকা এই প্রশ্নটা, তবে এটা আমি করি কারণ এই প্রশ্নটা আমার মাথায় অনেক দিন ধরেই ঘুরছে। বাইপাস কথাটার ইংরেজিতে মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া। যেমন যে রাস্তাটার নাম হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, দ্য পারপাস অফ দ্যাট ইজ মেন সিটির যে ট্রাফিকটা সেটা আপনি পাশ কাটিয়ে চলে গেলেন। আপনি বাইপাস সার্জারি করেন, হোয়াট এক্স্যাক্টলি আর ইউ বাইপাসিং? দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন। জিনিসটা হচ্ছে আপনাকে একটু সিম্পল টার্মসে বুঝিয়ে দিতে চাই। Okay. ঠিক আছে, এটা হচ্ছে আমি আগেও যেটা বললাম, হার্টের আর্টারিগুলোকে যদি আপনি মনে করেন, ধরুন ওগুলো অনেকগুলো রাস্তা, ঠিক আছে, এবারে ব্লক যেগুলো করছে সেগুলোকে আপনি ধরে নিন একটা ট্রাফিক জ্যাম, ঠিক আছে। সো সেই জন্য ট্রাফিক জ্যামের জন্য যেটা হচ্ছে আপনার রক্তটা ঠিক জায়গায় পৌঁছতে পারছে না, আটকে যাচ্ছে ট্রাফিক জ্যামের জন্য। সো আমাদের কাজ হচ্ছে মিস্ত্রির মতো, আমরা ওই ট্রাফিক জ্যামটা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করি না, ঠিক আছে। আমরা যেটা করি, ট্রাফিক জ্যামের ওপর দিয়ে বাইপাস করে একটা ব্রিজ বানিয়ে দিই। যেমন আপনি বাইপাসের কথা বললেন, আমরা সেরকম একটা ব্রিজ, একটা না, যে কটা ব্লক থাকে ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ ব্লকস, আমরা সেরকম ব্রিজ বানিয়ে দিই। সো উই বাইপাস দ্য ব্লক অ্যান্ড মেক শিওর যে যেখানে ভালো রক্ত ফ্লো করছে সেটাকে নিয়ে গিয়ে যেখানে রক্তটা পৌঁছতে পারছে না সেখানে গিয়ে রক্তটাকে আমরা দিই। আপনি কি এটা আর্টিফিশিয়াল আর্টারি বানান নাকি? না, এটা আর্টিফিশিয়াল নয়। যেটা আমরা করি সেগুলোকে বলা হয় কন্ডুই। কন্ডুইগুলো সবই নিজেদের বডি থেকেই আসে, ঠিক আছে। যেমন ধরুন আমাদের এই যে ব্রেস্ট বোনটা আছে, যেটাকে আমরা স্টার্নাম বলি, তার দুপাশে দুটো আর্টারি থাকে, একটা হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, একটা রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি, যেটাকে রিমা বলে, Okay. ঠিক আছে। একটা ফ্যান্সি নেম শুনতে লাগে। হ্যাঁ। সো দ্যাট ক্যান বি ইউজ। তারপরে হচ্ছে আমাদের হাতে রেডিয়াল আর্টারি থাকে, হ্যাঁ। সেটা ইউজ করা যেতে পারে, বা আমাদের পায়ে স্যাফিনাস ভেন থাকে, সেটা ইউজ করা যেতে পারে। সো বিভিন্ন রকমের কম্বিনেশনে আমরা ইউজ করতে পারি। এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে যে পেশেন্টকে দেখে আমরা ডিসাইড করি উইচ কন্ডুইট ইজ বেস্ট ফর হিম অর হার। যেমন আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা আমার জন্য বেস্ট হবে না, It's all very personal. করতে হবে। সো আমরা যেহেতু ওটাকে বাইপাস করি সেই জন্য ব্লকটাকে, সেই জন্য ইটস নোন অ্যাজ বাইপাস সার্জারি। আর আমরা অপারেশনের পরে আমি স্পেসিফিক্যালি পেশেন্টদের এটা বলি যে আমরা একটা ব্রিজ বানিয়ে দিয়েছি, বাট ব্রিজের একটা মেনটেনেন্স লাইন। আপনার সার্জারি হয়ে গেল মানে অনেকের ধারণা থাকে যে সার্জারি হয়ে গেল মানে আমাকে আর কোনো ওষুধ খেতে হবে, উইচ ইজ অ্যাবসলিউটলি রং। মানে সার্জারি হলেও আমরা ব্রিজটা বানিয়ে তো দেওয়া হলো, কিন্তু মেনটেনেন্সটা তো আপনাকে করে যেতে হবে, তা নয় তো আপনার ভালো মেনটেনেন্স হাওড়া ব্রিজ আর ভেঙে পড়লে মাঝেরহাট ব্রিজ। সুতরাং এটা ইজ আ কমন থিং আই টেল মাই পেশেন্টস, দ্যাট ইজ ব্রিজটা বানানো হলো কিন্তু ব্রিজের মেনটেনেন্সটা এবার আপনার হাতে। ইট ইজ আপ টু ইউ হাউ ইউ ডু ইট। আচ্ছা, since we're talking about the surgeries that you do, you also do something called valve surgery. Yes. সেটা কি জিনিস? এই যে হার্টটা যখন বললাম, হার্টের কর্নারি আর্টারি যেরকম বললাম রাস্তা, তেমনি ধরুন হার্টটা যদি একটা বাড়ি হয়, হার্টের ভেতরে যে ভ্যালভগুলো সেগুলোকে দরজা জানলার মতো মনে করুন। তো সেই দরজা জানলাগুলো যদি ঠিকঠাক মতো ওপেন না করে তাহলে আপনার রক্তটা ঠিক মতো চলাচল করবে না, মানে হার্ট থেকে বেরিয়ে সারা শরীরে যেতে পারবে না ঠিক করে। যদি সরু হয়ে যায় যাবে না, যদি হার্টটা ঠিক ভ্যালভটা ঠিক মতন বন্ধ না হয় ব্লাডটা আবার ফিরে চলে আসবে হার্টে, সো হার্টে অনেক স্ট্রেস পড়বে। সুতরাং হার্ট ভ্যালভগুলোকে আমাদের হেলদি রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এইখানে আমি একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা অ্যাওয়ারনেসের খুব অভাব আছে। সেটা এই যে আমাদের যে ভ্যালভগুলো এফেক্টেড হয় আমাদের দেশে, ইট ইজ মেনলি রিউম্যাটিক হার্ট ডিজিজ, এইটা হয়, ঠিক আছে। এই রিউম্যাটিক হার্ট ডিজিজটা কি, যখন আমরা মোটামুটি একবার ইন্টারাপ্ট করছি, Yes. এই রুম্যাটিক কথাটার মানে কি? এটাই। রুমাটয়েড আর্থারাইটিসও শুনেছি। Rheumatoid arthritis is different. Rheumatic heart disease is different. আচ্ছা। Rheumatic heart disease যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন ছোট থাকেন, maybe you are teens or whatever, তখন আপনার মানে ধরুন জ্বর হয়েছে, জ্বরের সঙ্গে গলা ব্যথা হয়েছে, তার সঙ্গে আপনার যে মেজর জয়েন্টস গুলো, বিগ জয়েন্টস গুলো আছে সেগুলো ইনফ্লেমড হয়ে গিয়ে ফুলে গেছে, ঠিক আছে। দিস ইজ আ সাইন যে আপনার রিউম্যাটিক ফিভার হচ্ছে, ঠিক আছে। এখন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে গিয়ে যদি আপনার এমনি একটা জ্বর সর্দি কাশির ট্রিটমেন্ট হয়ে গেল, ইউ মিস দ্য বাস,
ঠিক আছে, কিন্তু ওইখানে যদি আমরা ঠিক ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু আপনাকে এই হার্টের ভ্যালভের ডিজিজ অব্দি এগোতে হবে না। আপনার যদি ওই মুহূর্তে আপনার ট্রিটমেন্টটা শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে একটা বড় সার্জারি, একটা ভ্যালভ রিপ্লেসমেন্ট সার্জারি, তার দিকে কিন্তু আপনাকে যেতে হয় না আপনি যদি সেইটা করেন। সো আমি সেই জন্য এটা সবসময় বলার চেষ্টা করি, দ্য আর্লিয়ার ইউ ডিটেক্ট অ্যান্ড ইউ ট্রাই টু ট্রিট ইট, তাহলে কিন্তু আপনাকে এই স্টেজে এসে পৌঁছতে হয়নি। কিন্তু যদি পৌঁছে গেলেন তাহলে তখন আপনার ভ্যালভ রিপ্লেসমেন্ট সার্জারি, একটা সার্জারি করা হয় যেখানে আমরা ভ্যালভটাকে বাদ দিয়ে আমরা বাইরে থেকে একটা আর্টিফিশিয়াল, এই ক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল ভ্যালভ এনে সেই ভ্যালভটাকে রিপ্লেস করতে হয়। রাইট। আচ্ছা, আগামী দিনে হার্ট ডিজিজ পেশেন্ট কেয়ারের সব থেকে বড় অ্যাডভান্সমেন্ট কি হতে চলেছে বলে আপনি মনে করেন? দেখুন, এখন সবাই যেটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে রোবটিক সার্জারি। ঠিক আছে, এখন রোবটিক সার্জারি হ্যাঁ আস্তে আস্তে আসছে ডেফিনেটলি। এখনো ফুল ফর্মে আমাদের কার্ডিয়াক সার্জারিতে এখন অত র্যাম্পেন্টলি রোবটিক্স আসেনি, কিন্তু ডেফিনেটলি ইন ফিউচার ডেজ ডেফিনেটলি ইটস গোইং টু কাম। বাট এখানে আমার একটা মজার কথা বলার আছে, সেটা হচ্ছে যে লোকের ধারণা হচ্ছে যে রোবটিক সার্জারি মানে রোবট আসছে, রোবট এসে সার্জারিটা করছে, সার্জারিটা করে রোবট চলে যাচ্ছে। না, কিন্তু রোবটটাকে তো একজন সার্জন করে। হ্যাঁ, কিন্তু সেটা কমন পিপল ডোন্ট থিঙ্ক ইট দ্যাট ওয়ে। যেমন আমাদের অনেক সময় বলে যে আমরা যখন সার্জারিটা করি তখন নাকি আমরা হাড়টাকে একটা ট্রের ওপরে নিয়ে আমরা সার্জারিটা করে আবার হাড়টাকে চেস্টের ভেতরে বসিয়ে দিই। অনেক রকমের ধারণা, মানে ওপেন হার্ট সার্জারি যেহেতু নাম। বিকজ এটার জন্য লোকজনকে দোষ দিয়ে লাভ নেই, কারণ অনেক মুভিজে দেখবেন আপনি দেখায় সেই লাল নীল আলো জ্বলছে, হাড়টাকে একটা ইয়েতে করে নিয়ে যাচ্ছে, মানে বিভিন্ন রকমের দেখায় আর কি। তো সেই জন্য লোকের আর কি একটা ধারণা হয়েছে এটা হয়। সেটা তো অবশ্য সব থেকে কুখ্যাত এক্সাম্পল হচ্ছে একটা হিন্দি সিনেমাতে একজন চরিত্র বুঝতে পারে যে তার হার্ট অ্যাটাক শুরু হয়েছে এবং সে উঠে দাঁড়িয়ে দেশাত্মবোধক গান গাইতে গাইতে মার্চ করা শুরু করে এবং তার হার্ট অ্যাটাকটা চলে যায়। একদম একদম এইরকম ধারণা প্রচুর আছে। তো সেই কারণেই বলছি যে লোকের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেক রকমের ধারণা আছে। কিন্তু হ্যাঁ, মানে ইন কামিং ডেজ রোবটিক সার্জারি উইল ডেফিনেটলি কাম ইন আ বিগ ওয়ে মনে হচ্ছে যেটা। কিন্তু এইটুকু মনে রাখতে হবে যে রোবটিক সার্জারি মানেই যে মানে এটা অন্যান্য সার্জারির থেকে খুব উন্নত হবে সেটা নয়। ফার্স্ট অফ অল দ্য পার্সন হু ইজ ডুইং দ্য সার্জারি তাকে ওয়েল ট্রেন্ড হতে হবে ইন দ্য রোবটিক সার্জারি, তা নয় তো সেই আপনাকে সেই রেজাল্টটা দিতে পারবে না। সেকেন্ড অফ অল হচ্ছে যে টাইমটা অনেকটা বেশি লাগে, এমনি সার্জারি থেকে সেই টাইমটা অনেকটা বেশি লাগে। কমপ্লিকেশনস যা হওয়ার সেটাও হতেই পারে, মানে ইট ইজ নট অ্যাজ ইফ ইউ আর ডুইং রোবটিক সার্জারি মানে সেখানে কোনো কমপ্লিকেশন থাকবে না। এমনি সার্জারিতেও যেরকম রিস্ক থাকে বা কমপ্লিকেশন থাকে সেখানেও সেম জিনিসটাই থাকবে। হ্যাঁ, বলতে পারেন একটু নন ইনভেসিভ হবে, মানে হয়তো অত বেশি কাটা হবে না, ছোট ছোট ইনসেশন দেওয়া হবে আর কি। দিস উইল বি দ্য ডিফারেন্স, বাট লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট ইন ফিউচার। মানে আপনি বলছেন ওই গাড়ির ওয়েল্ডিং এর অ্যাসেম্বলি লাইনের মতো হবে না আর কি, যেখানে 50টা পেশেন্টকে শোয়ানো আছে আর একজন করে আসছে। ওকে, থ্যাংক গড। এইবার হচ্ছে দ্রুত আগুন, মানে র্যাপিড ফায়ার রাউন্ড আর কি, ঠিক আছে? সো শর্ট আনসার্স, ভেরি পয়েন্টেড কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন, হার্ট হেলথের জন্য সবচেয়ে আন্ডার রেটেড খাবার কোনটা বলে আপনার মনে হয়? বাড়ির রান্না করা খাবার। ওকে। অফিস গোয়ার্সদের জন্য এমন একটা অভ্যেস বা কাজ বলুন যা প্রতিদিন করা উচিত হার্ট ভালো রাখার জন্য। সিঁড়ি দিয়ে অফিসে উঠুন, যেখানেই আপনার থাকুক, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, 10th ফ্লোর হলে না। হ্যাঁ, মানে লোকজনের তো 17 তলাতে অফিস থেকে মরে যাবে তো। অ্যাটলিস্ট 2 ফ্লোরস উঠুন, তারপরে টেক দ্য লিফট। হ্যাঁ, মানে আমার সিঁড়ি ব্যবহার করতে কোনো আপত্তি নেই, তবে গরমকালে এত যাই হোক। প্রতিটি বাবা মায়ের সন্তানের মধ্যে কোন অভ্যেসটা ছোট থেকে গড়ে তোলা উচিত? খেলাধুলো করো, হেলদি খাও। ওকে। স্ট্রেস কমানোর জন্য আপনার প্রিয় উপায় কি? আচ্ছা, ওকে। সোশ্যাল মিডিয়া বা সেলিব্রিটি কালচারের এমন কোনো হেলথ ট্রেন্ড আছে যেটা দেখে আপনার মনে হয় আপনি দেওয়ালে মাথা ঠুকবেন? আই এম নট দ্য বেস্ট পারসন টু আনসার দ্যাট। আমি কোনো একটা ট্রেন্ড ফলো করি না। ও, দ্যাটস প্রবলি আ ভেরি গুড থিং। আচ্ছা, একটা বাঙালি খাবারের নাম বলুন যেটা মানুষের একটু বেশি সচেতন হয়ে খাওয়া উচিত। আচ্ছা, হৃদযন্ত্রের জন্য কোনটা বেশি ক্ষতিকর, অ্যাঙ্গার না অ্যাংজাইটি? এমন কোনো হার্ট অ্যাটাক কেস কি আপনার মনে আছে যেখানে রোগীকে দেখে একেবারেই ঝুঁকিপূর্ণ বলে মনে হয়নি, কিন্তু পরে টেস্ট করে অন্যরকম বেরিয়েছে? একটা না, অনেক।
এরকম অনেক পেশেন্ট আসে যাদের দেখে অ্যাপারেন্টলি মনে হয় কিছুই নেই, আগের দিন চারতলা অব্দি উঠেছে, কিন্তু আমরা টেস্ট করে দেখি যে তার প্রচণ্ড সিভিয়ার কার্ডিয়াক প্রবলেম। আচ্ছা, কোনটা বেশি ক্ষতিকর, সিটিং ইন ওয়ান প্লেস ফর 10 hours or sleeping for only 4 hours? Both are equally, what should I say, both are equally harmful. ওকে, সোশ্যাল মিডিয়া ফিটনেস ইনফ্লুয়েন্সার্সরা মানুষকে সাহায্য করছেন না বিভ্রান্ত করছেন? এটা বলতে গেলে আমার যেটা বলতে হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স দেখুন অনেক রিচ, অনেক লোক তাদের ফলো করে। Right. সো আমার যেটা বলার সেটা হচ্ছে দেখুন আপনি যে কাজটা করছেন ইউ আর অ্যান এক্সপার্ট ইন দ্যাট, আমি যে কাজটা করছি আই এম অ্যান এক্সপার্ট ইন দ্যাট, Correct. ঠিক আছে? সো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আর নট ডক্টরস। সো তারা যদি হেলথ রিলেটেড কিছু বলতে চান বা যদি সেই বিষয়ে লোকজনকে যদি সচেতন করতে চান, তাহলে আমার মনে হয় যে তারা যখন বলছেন তখন ইফ দে টেক দ্য হেল্প অফ আ ডক্টর, যেরকম ইন্টারভিউ করে বা সেরম করে যদি তারা প্রপাগেট করেন, দ্যাট ইজ মোর সায়েন্টিফিক অ্যান্ড দ্যাট ইজ মোর হেল্পফুল। কারণ আপনি গুগল পড়ে একটা জিনিস মানুষকে বলার চেষ্টা করলে আমার মনে হয় দ্যাট উইল বি মোর হার্মফুল। সুতরাং যার যেটা জায়গা সেটা তাকে দিয়ে সেরকমভাবে প্রপাগেট করুন, তাতে আমার কোনো অসুবিধা। Right. Thankfully, there are several social media influencers who are actually doctors. কাজে তাদের কাছ থেকে অনেক সময় ভালো অ্যাডভাইস পাওয়া যায়। As I said, I am not into these trends, so I wouldn't know. আর এই যে গুগল করে সব থেকে খারাপ জিনিসটা আপনার মনে হলো আপনার হয়েছে, আমার মনে পড়ে গেল ডাক্তারিতে বোধহয় এটা পড়ানো হয়, when you hear hoofs think horses not zebras। মানে আপনি যদি খুরের শব্দ শোনেন তাহলে সেটা সম্ভবত ঘোড়া, জিব্রা নয়। আপনি যদি গুগল করে নিজের সিমটমস ডায়াগনোজ করার চেষ্টা করেন তাহলে আপনার জিব্রাই মনে হবে প্রত্যেকবার। তাহলে আমরা আজকে আলোচনার মধ্যে দিয়ে যে জিনিসটা জানতে পারলাম সেগুলো কিন্তু দে আর ফেয়ারলি কমন সেন্স থিংস, যেগুলো আমাদের মাথায় অনেক সময় থাকে না। তার মধ্যে একটা হচ্ছে হার্ট হেলথ মেনটেন করতে গেলে খুব একটা বেশি আউট অফ দ্য ওয়ে যাওয়ার দরকার নেই। আপনার সাধারণ বুদ্ধি যে জিনিসগুলো বলছে আপনার করা উচিত বা করা উচিত নয়, অধিকাংশ ক্ষেত্রেই আপনি সেগুলোই ফলো করবেন। আর অফকোর্স বছরে অন্তত একবার যদি একটা চেক আপ করিয়ে নেওয়া যায়, দেন রিস্ক অনেকটা ম্যানেজ করা যায়। আমাদের সঙ্গে আজকে ছিলেন কার্ডিয়াক সার্জন ডক্টর ইন্দ্রাণী গুহ, তাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আপনি শুনছিলেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। সামনের সপ্তাহে আমি ফিরে আসব আর একজন গেস্টকে নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।